গ্রামের নাম হাকিমপুর। এই অঞ্চলের মানুষের পেশা মৌচাক থেকে মৌ চুরি করে আনা। সেখানে পদে পদে বিপদের ইশারা, উত্তেজনার আগুনের আঁচ। তবুও তাদের আসতে হয়। কী বা করবে তারা? বাপ ঠাকুরদার আমল থেকে এমনটিই তো হয়ে আসছে। যখন সময় হয় পীর পীর বছর বছর বলে পান শিবায় তারা। হেই বাবা দক্ষিণ রায়, হেই মা বিশালাক্ষী, আমাকে যেন বাঘে না খায়, সাপে না কাটে। এই আমি তোমার মন্ত্র পড়া তাবিজ করে নিলাম। এই আমি তোমার ভস্য মাখলাম সারা দেহে, তুমি আমাকে রক্ষা করো মা। অনেকে প্রাণ ফিরে পায়, অনেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসতে পারে, তবে বেশিরভাগই তলিয়ে যায়। কেউ কেউ চোরাবালিতে, কেউ বাঘের পেটে, কেউ কুমিরের গর্তে। ঠিক তেমনটি হয়েছিল ভগীরথের বেলায়। বছর 25-এর এক তাগড়া ছেলে, 3 বছর আগে বিয়ে হয়েছে। ঘরে বছর খানেকের এক রাত্রি খোকা, সেও কিনা হারিয়ে গেল মৌ চুরি করতে গিয়ে। 3 মাস বাদে ফিরে এসেছিল তার সঙ্গী সাথীরা। গিয়েছিল 10 জন, ফিরেছে 4 জন। 6 জনের কোনো হাল হকিকত জানা নেই। অবশ্য কি আর করা যাবে, ভগীরথের কচি বউটা কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছিল, মাথার সিঁদুর মুছে ফেলেছিল, হাতের শাঁখা ভেঙে ফেলেছিল। তুলসীতলায় আর প্রদীপ দিতে পারেনি। সাদা থান পরে তখন সে বিধবা সেজেছে। ছেলেটি ভাগ্যিস বাপ শব্দটির সাথে তার পরিচিতি ঘটেনি এখনো, তা না হলে হয়তো হাপুস নয়নে কাঁদত সে। ধুলো খেলা খেলতে খেলতে এখন সে বছর 3-এর কাছাকাছি হয়ে গেছে। বর্ষা আসে, বর্ষা যায়, দিন আসে, দিন যায়। মানুষের দুঃখের ভার আরও একটু বেশি হয়। জীবন পানসি টলমল করে, আকাশে মেঘ ওঠে, বৃষ্টি নামে, তবুও শেষ হয় না এই হতাশার অন্ধকার। সেদিন মধ্যরাত, ঘুমিয়ে পড়েছে হাকিমপুর। কড়া নাড়ার শব্দ। সৌদামিনী অনেক দিন ধরেই রাত্রি জাগতে ভালোবাসে। 3টি পুত্র সন্তানের জননী, ছুটির কোনো হদিশ নেই। টিম টিম করে জ্বলছে সবার ছোটটি। সেটির মেজাজ বোঝা ভার। যাত্রাপালাতে শখের নায়ক সাজে, এগা সেগা করে ফিরে আসে। আর এমনভাবেই মাঝরাতে এসে টুকটুক করে কড়া নাড়ে। সৌদামিনী ধরপড় করে উঠে বসল। রাতের ব্যামোটা বেড়েছে ইদানিং। কবরেজ মশাইয়ের কাছ থেকে তেল নিয়ে আসতে হবে। চোখেও বিশেষ ভালো দেখে না। পিদিমটা জেলে দিল। ভাবল ছোট ছেলে এসেছে বোধ হয়। থাক বাবা, মতিগতি ফিরেছে। পায়ে পায়ে এগিয়ে গেল, আগলটা খুলে দিল। আর তখনই একটা আত্মচিৎকার শোনা গেল। কি দেখল সে? যা দেখল তা ভাষায় বর্ণনা করার মতো ক্ষমতা নেই আমাদের। সে দেখল 3 বছর আগে মৌ চুরি করতে গিয়ে হারিয়ে যাওয়া ভগীরথ এসে দাঁড়িয়েছে তার ঘরের সামনে। প্রথমে ভাবল চিৎকার করে সকলের ঘুম ভাঙিয়ে দেবে। সকলে বলতে আর কে, দুটি বিধবা পুত্রবধূ আর তাদের একরত্তি ছেলেমেয়েরা। এভাবেই তো থাকতে হয় সৌদামিনীকে। ভগীরথ এসে হাত দিল মায়ের পায়ে, প্রণাম করল এবং বলল, মা গো, আমাকে দেখে ভয় পেও না। সত্যি সত্যি আমি তো আর
বাঘের পেটে চলে যায়নি, তাহলে কি আর ফিরে আসতে পারতাম তোমার কাছে? এই দেখো, আমি তোমার ভগীরথ, সেই ভগীরথ, কেমন জলজ্যান্ত বেঁচে আছি। এতক্ষণে প্রত্যয় হয়েছে সৌদামণি দেবীর। ঘুম ভাঙা চোখে ছুটে এসেছে তারে একরত্তি বউ পারুল। হাপুস নয়নে কেঁদেছে। 3 বছরের ছোট্ট ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এই নিশিয়ে আগন্তুকের দিকে। বেচারি বুঝতেই পারছে না এখন তাকে আঙুল চুষতে হবে নাকি তারস্বরে চিৎকার করে প্রতিবাদ জানাতে হবে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে। গাঁয়ের লোকেদের চক্ষু চড়ক গাছ। পরিচিত বন্ধু বান্ধবেরা অবাক হয়ে শুধিয়েছে, এতদিন কোথায় ছিলি ভগীরথ? শরীরটা তো বেশ তাগড়াই হয়েছে তোর। ভগীরথ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। মিথ্যা না সত্যি তার খবর কে রাখে? সে নাকি এক সাধু মহারাজের খপ্পরে পড়েছিল, সেখানেই 3 বছর কাটিয়ে দিয়েছিল। তারপর একদিন সাধু মহারাজের মনের দয়ার উদ্রেক হয়। তিনি ভগীরথকে বলেন, যা বেটা, তোকে ছেড়ে দিলাম, তুই তোর মায়ের কাছে ফিরে যা। ভেবে দেখলাম তোর দ্বারা ব্রহ্মচর্য হবে না। অং বং টং মন্ত্র শিখিয়ে তোকে যে বাজারে পাঠাবো সে গুড়েও বালি। অতএব বগল বাজাতে বাজাতে ভগীরথ আবার ফিরে এসেছে হাকিমপুর গ্রামে। তাই গ্রামের সকলের মনে আনন্দ। যাক বাবা, এতদিন বলার মতো একটা ঘটনা ঘটেছে। হারিয়ে যাওয়া মানুষ আবার ফিরে আসতে পারে। কলিযুগে সবই সম্ভব। ভগীরথ বরাবরই ডান পিঠে ছিল, সন্দেহ নেই, কিন্তু এত সাহস তো তার ছিল না। তার মানে যেখানে ছিল সে ভালো মন্দ খেয়েছে, মনে চিন্তা ছিল না। তাই বোধহয় শরীরটাকে এতখানি তাগড়াই করতে পেরেছে সে। সময় কাটতে থাকে। ভগীরথ যে 3 বছর পর আবার ফিরে এসেছে এই খবরটা সকলে আস্তে আস্তে ভুলতে বসেছে। তখনই ঘটে গেল এক অঘটন। অঘটন বললে কম বলা হবে। ব্যাপারটা সত্যি অভাবনীয়। গায়ের লোম খাড়া হয়ে উঠতে পারে, মাথার ভেতর নানা দুশ্চিন্তা ভিড় করতে পারে। ব্যাপারটা কি একটু খুলেই বলা যাক। সেদিন মধ্যরাত। সারাদিনের খাটাখাটুনিতে পারুল ঘুমিয়ে পড়েছে। আহা, বেচারি মেয়েটি। সংসারের সব হ্যাপাতো তাকে একা হাতে সামলাতে হয়। 2টি ছোট ছোট ছেলে, তাদের দেখভাল করতে হয়। বাঘের আর্তনাদ, রক্ত জল করা হুঙ্কার, হালুম শব্দ। সুন্দরবনের এইসব প্রত্যন্ত গ্রামে যারা বাস করে তাদের কাছে ব্যাপারটা নতুন নয়। মাঝরাতেই ক্ষুধার্ত বাঘ জঙ্গলের সীমানা থেকে লোকালয়ে চলে আসে। গোয়াল থেকে গরু তুলে নিয়ে পালিয়ে যায়। চোখের নিমিষে ছোট্ট শিশুকে টুক করে তুলে নেয়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল পারুলের। ধর্মর করে উঠে বসেছিল সে। পাশে শুয়ে থাকা ঘুমন্ত স্বামীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ও মা, ভগীরথ কোথায়? তার শূন্য বিছানাটা হো হো করে হাসছে। অনেকক্ষণ ধরে চলছিল সেই তর্জন গর্জন। গায়ের মানুষেরা যেমনটি করে থাকে, বঁটি খুন্তি যা পেরেছে তাই নিয়ে বসে আছে। সারা রাত জেগে জেগে কাটিয়েছে। মনের মধ্যে আশঙ্কা আর আতঙ্ক। এই বুঝি বাঘটা হালুম করে লাফিয়ে পড়বে। আর কার ভাগ্যে কি লেখা আছে কে জানে। সারা রাত ধরে এমন রক্ত জল করা গর্জন শোনা গেছে। ভোর হবার সাথে সাথে শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেছে। তারপর ফিরে এসেছে ভগীরথ। চোখে মুখে কেমন এক হিংস্রতা। সারা রাত কোথায় ছিলে তুমি? পারুলের এই প্রশ্নের উত্তর দেয়নি সে। মুখ গোমড়া করে শুয়ে থেকেছে। ওই যে শুরু হলো। তারপর প্রায় মাঝরাতে বাঘের গর্জন,
রক্ত হিম করা আর্তনাদ। প্রথম দিকে বাঘটা শুধু ডাকের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করত, তারপর শুরু হলো তার আসল খেলা। হরিহর মণ্ডলের গোয়ালঘর থেকে নাদুস নুদুস গাইটাকে মুখে করে টেনে নিয়ে গেল সে। এবার ফুটফুটে বাচ্চা বাবুনের পালা। গরাদ বেঁকিয়ে ঢুকে পড়েছিল তার ঘরে। মায়ের পাশ থেকে বাচ্চাকে তুলে নিয়ে গেছে। পরদিন সকালে জারুল গাছের নিচে পাওয়া যায় তার হাড়গোড়। লোকেরা তিতিবিরক্ত হয়ে উঠেছে। বাঘটার অত্যাচার বন্ধ করতেই হবে। সব থেকে অবাক কথা, যে রাতে বাঘের গর্জন শোনা যায়, ভগীরথ বিছানাতে থাকে না। কোথায় যায় সে? সারা রাত কী করে? গাঁয়ের লোকেরা যুক্তি করেছে, মোড়লের কাছে নালিশ করেছে, ভগীরথকে ওঝা দিয়ে চিকিৎসা করাতে হবে। অবশেষে শহর থেকে এসেছে বাঘ মারার শিকারী। সরকারের টনক নড়েছে। এমনভাবে তো একটা মানুষ খেকো বাঘকে ছেড়ে রাখা যায় না। হাকিমপুরের লোকে তাহলে কি বলবে? শিকারীর চোখ থেকে ঘুম উধাও হয়ে গেছে। বাঘটার পিছু ধাওয়া করেছে সে, সঙ্গে আধুনিক অস্ত্রশস্ত্র। এক মাঝরাতে সেই যে গেল ভগীরথ। ৭-৭টি দিন কেটে গেছে, আর তো ফিরে এলো না সে। বুক চাপড়াচ্ছে মা সৌদামণি। বউ পারুলের চোখে ঘুম আসেনি। তবে কি আবার সে মৌ চুরি করতে গেল? এত কষ্টেও শিক্ষা হলো না তার। ৭ দিন ৭ রাত পরে সফল হয়েছিল শহরের ওই শিকারী প্রিয়ব্রত রায়চৌধুরী। এর আগে নিপুণ নিশানাতে অনেক মানুষ খেকো বাঘকে হত্যা করেছে সে। সরকারের তরফ থেকে পেয়েছে একটির পর একটি সোনার পদক। এবারের বাঘটা বড়ই খতরনাক। নালার ধারে বসেছিল জল খাওয়ার আশাতে। পেছন থেকে অতর্কিতে গুলি চালিয়ে দিয়েছে প্রিয়ব্রত। বাঘ ছটপট করেছে। তার চোখের দিকে তাকিয়ে রায়চৌধুরীর মনটা হু করে উঠেছিল। বাঘটা কি যেন বলতে চাইছে। আকুতি ঝরছে তার চোখের তারা থেকে। সে রাতেই ঘুম ভেঙে গিয়েছিল সৌদামণির। ঠক 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 ৩-৩টি শব্দ হলো। ধরপড় করে উঠে বসেছিল সে। ঠিক আগের বার এভাবেই ফিরে এসেছিল ভগীরথ। আবার কি তার উড়নচণ্ডী ছেলে ঘরে এসেছে? নিজের মনেই প্রশ্ন করল, বৌমা তুমি একবার আগলটা খুলে দাও তো। হাঁটতে চলতে কষ্ট হয়, তবুও সে খোঁড়াতে খোঁড়াতে এসে দাঁড়িয়েছিল। পারুল অনেক আশা বুকে নিয়ে এসেছিল। ছোট্ট ছেলেটির ঘুম ভেঙে গেছে। বাবা এসেছে, বাবা এসেছে বলে তারা চিৎকার জুড়ে দিয়েছিল। কিন্তু এ কি? দরজাটা খুলতেই কে যেন ধপ করে পড়ে গেল মেঝের উপর। লণ্ঠনের আলোটা উস্কে দিল পারুল। তারপর সভয়ে আর্তনাদ করে উঠল, ওগো আমার কপাল পুড়েছে, তোমরা কে কোথায় আছো দেখে যাও। দেখা গেল ভগীরথের তাগড়া শরীর থেকে রক্ত ঝরছে। ৩-৩টি গুলির চিহ্ন কপালে, বুকে আর পেটে। নিস্পন্দ শরীরটা স্থির হয়ে পড়ে আছে। ব্যাপারটা কি হয়েছিল তা আমি জানি না। কোনোদিন এ প্রশ্ন আমার কাছে তুলো না, জবাব আমি দিতে পারবো না। ঘটনাটি সুন্দরবনের একটি ঘটনা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।